আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এক ক্লাসেই তোমার এসএসসি কেমিস্ট্রি সব টাইপের ম্যাথ গুলো সলভ করব। এক ক্লাস বলতে আর কি তোমাদের তিনটা ক্লাস দিব, তিন টাইপের। তো এগুলোর লেন্থ হবে ধরো 15 থেকে 20 মিনিটের মধ্যে। ধরন 1, ধরন 2, ধরন 3, মানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম ধরনের তিনটা ক্লাস দেব। তো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। টাইপ 1 এ আমি গ্রাফ সম্পর্কিত কিছু ম্যাথ রাখছি, মানে প্রশ্ন রাখছি আর কি। এটা ম্যাথ না, আসলে প্রশ্ন। তো প্রশ্নগুলা দেখো। তো এই গ্রাফ থেকে ধরো আরো বিভিন্ন রকম প্রশ্ন দিবে। তো আসলে কথা কিন্তু এইগুলাই, মানে এখানে যা বলবো ওইগুলাই কথা। তো এবং আজকে এইগুলার পাশাপাশি আমি তোমাদেরকে বলবো যে এই যে প্রশ্নগুলা, এগুলো আমি আজকে শুধু সলভ করে দিব। সলভ করে দিলে হবে কি, এইগুলাই পারবা, বাট অন্য কোনো প্রশ্নগুলো আসলে কি হবে তোমরা এটা বুঝবে না। তো এই প্রশ্নগুলোর সাথে আমি তোমাদেরকে এগুলা তো বলবোই, সাথে বলে দিব যে এইগুলা বইয়ের কোন জায়গাটা পড়লে এইরকম, মানে এই টাইপ গুলা আসতেও পারবা। বুঝছো? তাহলে প্রথমে আসো যে এখানে কি বলছে। এখানে একটা চিত্র দেওয়া আছে। এটা কি? এটা কিসের চিত্র? তোমরা বই যদি পড়ো, বইতে দেখবা যেটা একটা দেওয়া আছে, পরীক্ষা, যে বরফে তাপ প্রদানের লেখা। তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে যে এই চিত্রটা কিসের চিত্র। এই চিত্রটা কিসের চিত্র? এই চিত্রটা হচ্ছে বরফে তাপ প্রদানের লেখচিত্র। তাহলে এটা হচ্ছে এই চিত্রটা। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা যে গত একটা ক্লাস ছিলাম ওইখানে মূলত এইগুলোর সবগুলোর উত্তর আমি দিয়ে দিয়েছি, বেসিক ক্লাস বলতে বুঝেছি। তো এখানে দেখো যে এই যে চিত্রটা আমি দিছি, এখানে ফার্স্ট অফ অল এটা বরফ ছিল। আমি তোমাদেরকে একটা চিত্রটা মানে বুঝাই যে এখানে কি হইতেছে। এটা বরফ ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস এর বরফ। তাপ দিতেছি দিতেছি দিতেছি। তারপর যখন 0 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায় তখন পানি কি হয়, গলতে শুরু করে। তখন এতটুকু পর্যন্ত এটা গলছে। এটা কি হয়েছে? গলছে। আচ্ছা, এরপর এইখান থেকে এতটুকু পর্যন্ত 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইছে এবং সেটা পুরো তরলে পরিণত হয়েছে। তরলে পরিণত হওয়ার পর এখান থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি বাষ্প হওয়া শুরু করে। এইখান থেকে তরল থেকে বাষ্প হওয়া শুরু করছে এবং পুরোপুরি বাষ্প হয়ে চলে গেছে। তবে একটা কথা সবসময় খেয়াল রাখবা, যে যদি কোনো পদার্থ গলতে শুরু করে তখন সেটা পুরোপুরি গলা পর্যন্ত তার তাপমাত্রার, হ্যাঁ, কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। ঠিক সেম ভাবে স্ফুটনাঙ্কের ক্ষেত্র, কোনো বস্তু বাষ্প হওয়া শুরু করছে, যতক্ষণ পর্যন্ত না এটা পুরোপুরি বাষ্প হবে ততক্ষণ পর্যন্ত এটার কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না। এই জন্যই মূলত এখানে কোনো তাপের পরিবর্তন হয় না, এখানে তাপের পরিবর্তন হয় নাই। আচ্ছা, তাহলে এটা আমি বলে দিছি কোনটার ক্ষেত্রে, এটা বলে দিছি এ বি ও সি ডি কেন সরলরেখা কি, এটার উত্তরটা আমি বলে দিছি। এ বি এবং সি ডি কি? এ বি এবং সি ডি কি? এ বি হচ্ছে তোমার বরফ গলনের রেখা, সি ডি হচ্ছে বাষ্প হওয়ার রেখা। এ বি হচ্ছে বরফ গলনের রেখা, সি ডি হচ্ছে বাষ্প হওয়ার বা স্ফুটনাঙ্কের রেখা। বরফ গলন মানে গলনাঙ্ক রেখা আর কি। তাহলে তোমরা লিখবা যে এ বি হচ্ছে বরফ গলনের রেখা রেখা বা গলনাঙ্ক রেখা, আর সিডি হচ্ছে তোমার কি রেখা? তোমার স্ফুটনাঙ্ক রেখা। লিখবা এ বি হচ্ছে বরফ গলনের রেখা রেখা সিডি হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা বা বাষ্প হওয়ার রেখা। তুমি যেটাই লিখো লিখবা স্ফুটনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা। আচ্ছা, তো এইগুলা লিখবা। এরপর তুমি বলবা যে গলনাঙ্ক কাকে বলে এবং স্ফুটনাঙ্ক কাকে বলে। গলনাঙ্ক হচ্ছে স্বাভাবিক চাপে কোন তাপমাত্রা কঠিন পদার্থ যদি গলতে শুরু করে। তাহলে কি বলছি? স্বাভাবিক চাপে কোন তাপমাত্রায় কোন কঠিন পদার্থ যদি গলতে শুরু করে তাহলে তাকে কি বলে? গলনাঙ্ক বলে। তাহলে তাকে কি বলে? গলনাঙ্ক বলে। এরপর স্ফুটনাঙ্কের ক্ষেত্রে সেম কথা। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোন তরল পদার্থ বা বিশুদ্ধ পানি কি হয়, বাষ্প হওয়া শুরু করে, সেটাই হচ্ছে তোমাদের স্ফুটনাঙ্ক। এইগুলো তোমরা কোথায় পাবে? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক
যে মোমের যে নিচে যেগুলো আছে এগুলা পড়বা, দেখবা যে এগুলো হয়ে গেছে। তাহলে এটা ছিল মেন কাহিনী। কেন সরলরৈখিক? কারণ আমরা জানি যে কোনো বস্তু, কোনো একটা কঠিন পদার্থ যদি গলতে শুরু করে, সেটা পুরোপুরি গলা পর্যন্ত তার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, এই কারণে এই দুইটি সরলরৈখিক। এটার ক্ষেত্রেও সেম, বাষ্প হওয়া শুরু করছে, এখনো পুরোপুরি বাষ্প হয় নাই, তাহলে তো তাপমাত্রার কোনো তো চেঞ্জ হবে না, এটা তো সরলরেখিকই থাকবে। তুমি যতই আগুন দাও, যতই তাপ বাড়াও, বাট এটা তো, এটার যে তাপ বাড়ার বস্তুটা, এটা তো নিজে তাপটা আর বাড়াবে না, বিকজ অফ তার এখনো পুরোপুরি বাষ্প হয় না, এখনো পুরোপুরি গলে নেই। ক্লিয়ার? আমি তোমাদেরকে বুঝাইতে পারছি আর কি। এরপর হচ্ছে ধরো বলতেছে উদ্দীপকে পদার্থটি, মানে উদ্দীপকে কি ব্যবহার করছে, আমরা জানি যে পানি, বরফ গলনে রাখা মানে কি পানি। আচ্ছা, তো এখানে বলছে যে উদ্দীপকের পদার্থটি ব্যবহার না করে যদি কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করলে বক্ররেখাটি কেমন হবে। এটা তোমাদের লাস্ট পৃষ্ঠায় পাবা, এবং আমি তোমাদেরকে গত ক্লাসে বলছি যে কয়েকটা উদ্বায়ী পদার্থ আছে। কি আছে? উদ্বায়ী পদার্থ আছে। এখন উদ্বায়ী পদার্থগুলো কি কি দেখো। আগে দেখা যাচ্ছে যে উদ্বায়ী পদার্থগুলো কি কি। উদ্বায়ী পদার্থগুলো হচ্ছে তোমার আয়োডিন, কঠিন কার্বন ডাই অক্সাইড, এইরকম আরো অনেক রকমের ইয়ে আছে তোমার, মানে উদ্বায়ী পদার্থ আছে। এখন বলতে পারো যে উদ্বায়ী পদার্থ কি। উদ্বায়ী পদার্থ হচ্ছে, ধরো এটাকে তুমি যদি তাপ দাও, এটা সরাসরি বাষ্পে পরিণত হবে, তার কোনো কি নাই, তার কোনো তরল নাই, তরল অবস্থা নাই, এটা হচ্ছে তোমার উদ্বায়ী। এগুলো কি ঊর্ধ্বপাতন পদ্ধতিতে ইয়া করা হয়। আচ্ছা, তো এখন বলছে কি, যদি পদার্থটি ব্যবহার না করে কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করলে বক্ররেখাটি কেমন হবে, মানে এই চিত্রটা কেমন হবে। তো তুমি দেখো বক্ররেখাটি কেমন হয়। তুমি যদি দাও যে বক্ররেখাটি কেমন হবে, এটা যদি তুমি দেখতে চাও, তাহলে তোমাকে দেখতে হবে যে, ধরো তুমি আরো সুন্দর করে রাখবে জিরো, এখান থেকে ধরো এতটুকু পর্যন্ত এটা উঠতেছে, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা, যেহেতু এটার ইয়া নাই। এরপর এটা কি হইতেছে, বাষ্প হওয়া শুরু করছে, এবং পরবর্তীতে এটা বাষ্প হয়ে গেছে। পরবর্তীতে কি হয়েছে, বাষ্প হয়ে গেছে, এদিকে তাপমাত্রা এদিকে সমান, পরবর্তীতে কি হয়েছে, বাষ্প হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, কঠিন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। সলিড মানে হচ্ছে তোমার যখন আমরা উদ্বায়ী পদার্থগুলো ব্যবহার করি, সময়, এটা হচ্ছে টেম্পারেচার। একেবারে ইজি না, মানে এটা হচ্ছে তরল যে অবস্থাটা আছে, তরল হওয়ার যে অবস্থাটা আছে, এটা নেই, মানে এতটুক নাই আর কি, তোমার এতটুক নাই, এতটুক নাই। এটা হচ্ছে উদ্বায়ী পদার্থ, যার তরল কোনো অবস্থা নাই। তো এটা লিখে দিবা যে উদ্বায়ী পদার্থ কাকে বলে, এগুলো লিখবা, তারপর চিত্রটা আঁকে দিবা, শেষ। আচ্ছা, এটা কোথায় পাবা, বইয়ের শেষ পৃষ্ঠে পেয়ে যাবা, বুঝছো। আচ্ছা, এরপর বলছে ও এ বি এর সাথে আন্তঃআণবিক শক্তি নির্ণয় করো। হ্যাঁ, এখন তোমাদেরকে বুঝতে হবে যে আন্তঃআণবিক শক্তিটা কি। হ্যাঁ, আন্তঃআণবিক আকর্ষণ বল, যে দুইটা অণুর মধ্যে যে একটা আকর্ষণ বল, সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। এখন আমরা কি জানি, আমরা যে ফার্স্ট ক্লাস বেসিক ক্লাস নিয়েছিলাম, ওইখানে বলছিলাম যে কঠিন পদার্থগুলো থাকে একেবারেই লাগানো লাগানো, ধরো এইভাবে 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 এইভাবে, এই কারণে মূলত এরা কঠিন, এদের আন্তঃআণবিক শক্তি বেশি, অণুর আকর্ষণ বল বেশি, আন্তঃআণবিক শক্তি বেশি, যত কাছে থাকবে তত আকর্ষণ বল বেশি হবে। তরলের ক্ষেত্রে একটু দূরে দূরে থাকে, এই কারণে কঠিন থেকে তরলের আন্তঃআণবিক শক্তি কম, অণুর আকর্ষণ বল কম, আর গ্যাসের ক্ষেত্রে অনেক দূরে দূরে থাকে, এই কারণে মূলত হচ্ছে এদের আন্তঃআণবিক শক্তি বা বল অনেক কম। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আসো ও এ বি। ও এর ক্ষেত্রে কি জিনিসটা দেখো, ও থেকে এ পর্যন্ত যেহেতু 0°C নিচে, তার মানে হচ্ছে এটা পুরোটাই বরফ, পুরোটাই কি বরফ, তার মানে ও এ থেকে জিনিসটা কি বরফ। এবং এ বি, এ বি তে কি আছে, এ বি তে বরফ আছে প্লাস গলা শুরু করছে, তার মানে বরফ প্লাস পানি, মানে হচ্ছে কি তরল। হ্যাঁ, তোমার কঠিনও আছে, সলিডও আছে, তরলও আছে। আই থিঙ্ক তোমরা বুঝতেছো আমি কি বলতেছি। আচ্ছা, তার মানে এ বি তে কি আছে, বরফ আছে প্লাস পানি আছে। হ্যাঁ,
আচ্ছা, তাহলে বরফের এই ও এর ক্ষেত্রে জিনিসটা কি হবে? এটা কঠিন। আমরা জানি যে কি কঠিন বস্তুর ক্ষেত্রে কণাগুলো একেবারে কাছাকাছি থাকে, এর ফলে তার আন্তঃআণবিক বল বেশি থাকে এবং আন্তঃআণবিক শক্তি অনেক বেশি। এর ক্ষেত্রে এরপর তরলের ক্ষেত্রে তরল, এবির ক্ষেত্রে তরলের এটা দিবা যে আন্তঃআণবিক শক্তি কঠিন থেকে অনেক কম থাকায় এটা তরল। এই যে জিনিসগুলা এগুলো একটু গুছিয়ে লিখতে হবে। এগুলো কোথায় পাবা তোমরা? এটা পাবা হচ্ছে তোমাদের যে কণার গতিতত্ত্ব আছে, আমি পড়াইছিলাম ফার্স্ট ক্লাসে, ওইটার মধ্যে পাইয়ে যাবা। এবং তোমরা ফার্স্ট ক্লাসটা যদি করো আমি এটা বুঝে যাবে, এটা করা লাগবে না। তো আমি এখানে ডিটেলসে বলতেছি না, কারণ এগুলো একবারে ইজি। ডিটেলসে বললে ক্লাসগুলো অনেক লম্বা হবে। হ্যাঁ, এগুলো একবারে ইজি। তোমরা জাস্ট আমার ফার্স্ট ক্লাসটা পড়বা আর বইটা একটু পড়বা। বইটা পড়লে এগুলো একেবারে ইজি। বিশেষ করে এটা তো ধরো মানে কি বলতাম, একেবারে ইজি। হ্যাঁ, এ বি এবং সি রেখা সরলরেখা এখানে আমি বলছি যথেষ্ট বলছি। হ্যাঁ, তারপর ফার্স্ট ক্লাসটা তো আমি অনেক বলছি তোমাদের, ফার্স্ট ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আশা করি এগুলা বুঝবা, এগুলো এত কঠিন না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আন্তঃআণবিক শক্তিটা তো বুঝছো। হ্যাঁ, উদ্দীপকের যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে তার শীতলীকরণের পদ্ধতি মানে হচ্ছে এখানে যে উদ্দীপকের যে মানে যে আমরা যে বরফে যে তাপ দিতেছি এটা থেকে শীতল করব। হ্যাঁ, মানে এটা হচ্ছে উল্টো প্রসেসটা আর কি, এটার উল্টো প্রসেসটা। তো তোমাদের বই দেখবা বরফের তাপ প্রদানের লেখচিত্র আছে, সেই সাথে শীতলীকরণের লেখচিত্রও আছে। তাহলে এটাকে যদি আমরা শীতলীকরণ করতে যাই, তোমরা দেখবা যে শীতলীকরণ যদি আমরা করতে যাই তোমরা দেখবা হচ্ছে এটার উল্টো হবে আর কি, উল্টো হবে। দেখো যে প্রথমে হবে 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে সরি হ্যাঁ 140 ডিগ্রি হবে। 140 ডিগ্রি থেকে আমরা এটা কি করতেছি, এইভাবে যাইতেছি এইভাবে যাইতেছি এবং এইভাবে হ্যাঁ 140 ডিগ্রি থেকে হচ্ছে কত 100 ডিগ্রি, তারপরে হচ্ছে 0 ডিগ্রি, তারপর এটা বড় হয়ে গেছে। মানে এটার উল্টো প্রসেসটা আর কি, ঠিক এটার উল্টোটা। এখান থেকে এটা বাষ্প ছিল, ঠান্ডা করাইছি, এটা পানিতে পরিণত হইতেছে, তারপর ডিরেক্ট তরল হয়ে গেছে, তারপর বরফ হওয়া শুরু করতেছে, তারপর পুরো বরফ হয়ে গেছে। তো এখান দিয়ে দিব হচ্ছে সময়, এখান দিয়ে দিব হচ্ছে তাপমাত্রা, এইগুলো একটু সুন্দর করে দিয়ে দিবা, দেখবা হয়ে গেছে। তার উপরে লিখে দিবা যে উদ্দীপকে যে পদার্থটি মানে কি, এখানে বরফ গলন তার মানে হচ্ছে পানিটি ব্যবহার করা হয়েছে শীতলীকরণ পদ্ধতি, নিচে আঁকা হলো। হ্যাঁ, লিখা হলো, যে কোনো একটা লিখবো, তারপরে এটা লিখবা। লেখার পরে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর বর্ণনা দিবা যে 140 ডিগ্রিতে কি হয়েছে, হ্যাঁ এ বি তে কি হয়েছে, সি ডি তে কি হয়েছে, এগুলো একটু লিখে দিবা, দেখবা হয়ে গেছে। তো আসলে এইগুলো তো বর্ণনা করার কিছু নেই যে তোমাকে আমরা ধরে ধরে বলে দেবো এইভাবে সলভ করবা। আসলে এগুলা টোটাল আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে কি প্রশ্নগুলো আসে, হ্যাঁ, এবং তোমরা কিভাবে অ্যান্সার করবা। তো দেখো এরকম আরো বহু প্রশ্ন আছে, তোমরা টেস্ট পেপার দেখবা, ঘাটবা, দেখবা যে আমি যে কথাগুলো বলছি কথা এগুলাই হ্যাঁ এগুলাই আসবে কথা এগুলো মানে গ্রাফ সম্পর্কিত যদি তুমি দেখো এগুলাই আসবে। ধরো তোমাদের যে এই অধ্যায় 2টা এটার মধ্যে কয় টাইপের ম্যাথ আসে? গ্রাফ সম্পর্কিত একটা ম্যাথ আসে, ব্যাপন সম্পর্কিত ম্যাথ আসে, তারপর হচ্ছে কয়েকটা বিকৃতি মোমের এইগুলা দিয়ে একটা ম্যাথ আসে, মানে ম্যাথ না সরি কোশ্চেন আর কি। তো আসলে প্রশ্ন আর কি, তো এগুলো একেবারে ইজি। তো এই 3 টাইপের যদি তুমি কোশ্চেন পড়ো আর এখান থেকে কিছুই লাগবে না। তো আমি তোমাদেরকে জাস্ট বুঝেছি যে গ্রাফ সম্পর্কিত যদি তুমি এই 4টা পড়ো না, এরপর আর কিছুই লাগবে না, এরপরে আর কিছুই লাগবে না। এই মানে কথা এগুলোই তোমাদেরকে আমি বলছি না, এটা হচ্ছে কোন গণিত তত্ত্বটা পড়বা আর আমি যেগুলো বলছি এগুলো মাথায় রাখবা, ফার্স্ট ক্লাসটা করবা, হয়ে যাবে। আর এটা তো দেখলে যে কঠিন কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে একটা উদ্বেগ পদার্থ, উদ্যপাতন পদ্ধতিতে এগুলাকে ইয়ে করা হয়। তারপরে এবিসি সরলরেখী কেন সরলরেখী, আমরা জানি যে কোনো পদার্থ যদি তার গলতে শুরু করে, হ্যাঁ এটা যদি পুরোপুরি না গলা পর্যন্ত বা পুরোপুরি বাষ্প না হওয়া পর্যন্ত এর যে অভ্যন্তরীণ যে তাপমাত্রা সেটা পরিবর্তন করে না। বাইরে থেকে তুমি যত তাপমাত্রাই দাও, হ্যাঁ যতটা তাপে দাও কোনো সমস্যা নেই, এটা তার তাপ পরিবর্তন করবে না। আচ্ছা, এই কারণে এটা সরলরেখী, এবি এবং সিডি এই কারণে সরলরেখী। আর উদ্দীপকে যে পদার্থটি ব্যবহার করেছে তার শীতলীকরণ হচ্ছে, এটা হচ্ছে উল্টা প্রসেসটা, মানে তুমি বাষ্প পানিকে বরফ করতেছো, জাস্ট এটাই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যাটমিক্স একাডেমির পাশে থাকবা। সকলকে আল্লাহ হাফেজ।